নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনের মতোই আজকে একটা এমনি স্বাভাবিক দিন, কিন্তু সেই স্বাভাবিক দিনটাই বেশ খানিকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তার কারণ গতকাল রাত্রেই শহরে পা দেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমান সর্বভারতীয় সভাপতি শ্রী অমিত শাহ, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও। আর সেই কারণে এই হাই ভোল্টেজ আগমন উপলক্ষে বিজেপির অন্দরমহলে ছিল সাজো সাজো রব। কারণ আজকে সারাদিন ধরে অনেকগুলো কর্মসূচি ছিল বা শাহজির এবং নাড্ডাজির, এবং সেই সমস্ত কর্মসূচিগুলো সেরে কালীঘাট মন্দিরে পুজো, গুরুদুয়ারায় যাওয়া ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছুর পর তারা বৈঠকে বসলেন। এবং সেই বৈঠক হলো নিউ টাউনের একটি 5 তারা হোটেলে। এবং সেই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব তো বটেই, সেই সঙ্গে সঙ্গে বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্যরা। বঙ্গ বিজেপির যে কোর কমিটি, সেই কোর কমিটিতে 20 জন সদস্য এবং 4 জন আমন্ত্রিত সদস্য, সুতরাং 24 জনের সেই কোর কমিটির অধিকাংশ সদস্যই সেখানে উপস্থিত ছিলেন। একমাত্র মিঠুন চক্রবর্তী হয়তো উপস্থিত ছিলেন না, তিনি এই মুহূর্তে দেশেই নেই, সুতরাং তার পক্ষে এই কোর কমিটির বৈঠকে যোগ দেওয়া সম্ভব ছিল না। তো এই কোর কমিটির সঙ্গে বৈঠকে আগামী যে লোকসভা নির্বাচন, সেই 2024-এর লোকসভা নির্বাচনের রূপরেখা এঁকে দেবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা, এরকমটাই জানা যাচ্ছিল, দলীয় সূত্রেও সেরকমটাই খবর পাওয়া যাচ্ছিল। এবং সেই যে রূপরেখা, সেই রূপরেখা এসে পর্যবসিত হলো 15 জনের একটি বিশেষ কমিটিতে। এবং এই নির্বাচনী যে কমিটি, সেই নির্বাচনী কমিটি 15 সদস্যের, তার মধ্যে 5 জন কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন, 5 জন রাজ্য সম্পাদক রয়েছেন দলের, এবং বাকি যে 5 জন তারা হচ্ছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অবশ্যই উল্লেখযোগ্যভাবে দিলীপ ঘোষ ইনক্লুডেড হয়েছেন এই কমিটিতে, রাহুল সিনহা এবং অমিতাভ চক্রবর্তী। এই যে টোটাল যে কোর কমিটি, সেই কোর কমিটি এবার, মানে এটাকেও কোর কমিটি যদি বলি, সেই নির্বাচনী কোর কমিটি এবার নির্বাচন পরিচালনা করবে। কোর কমিটির অনেক সদস্যকেই কিন্তু এর মধ্যে রাখা হয়নি। এটা একদিক দিয়ে যেমন উল্লেখযোগ্য, অন্যদিকে উল্লেখযোগ্য এই নিউ টাউনের হোটেলের যে কার্যক্রম, সেই বৈঠকটি সেরে ন্যাশনাল লাইব্রেরিতেও একটি সভা করেছেন। এবং সেই সভাতে বিজেপির মিডিয়া সেল এবং আইটি সেল, তাদের নিয়ে এই বৈঠক। সুতরাং বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকেই নিয়ে নেওয়া গেল, হয়তো নিয়ে নেওয়া হবে। এবং আজকেই তো তারা ফিরে যাচ্ছেন দিল্লিতে। তো যে বিষয়টা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে 2024-এর ভোটের রণডঙ্কা বেজে উঠল বলা যেতে পারে এই আজকের এই আগমন থেকেই। এর আগে অমিত শাহজি কলকাতায় এসে যে সভা করেছিলেন এবং সেখানে বলেছিলেন 35টি আসনের যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন তিনি, সেই লক্ষ্যমাত্রার লক্ষ্যে এবার লড়াই শুরু করবে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব। কিন্তু একটা কিন্তু থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে নির্বাচনী কমিটি, তার মধ্যে 5 জন কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন, অর্থাৎ বঙ্গ ব্রিগেডের উপর পুরোপুরি ভরসা রাখতে পারছেন না বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই প্রশ্নটা যেমন উঠে আসছে, ঠিক তেমনিভাবে আজকের দিনটা আরও একটা কারণে বিশেষ হয়ে রইল। তার কারণ সুকান্ত মজুমদারের গীতাপাঠ সম্পর্কে বলা মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক প্রচুর হয়েছে। আর সেই বিষয়টির প্রতিবাদ হিসেবে ফুটবল নিয়ে রাস্তায় নামলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব। তারা ফুটবল খেললেন রাস্তায়, একেবারে রাজপথে, সেটাই তাদের প্রতিবাদ। অর্থাৎ স্বামী বিবেকানন্দের একটি উক্তি, সেই উক্তিটিকে একটু বিকৃত করে অন্য রকমভাবে বলা এবং তার সঙ্গে জড়িয়ে দেওয়া মার্কসিজমকে, এই বিষয়টিকে মেনে নিতে পারেননি তৃণমূল যুব নেতৃত্ব। তাই তারা রাস্তায় নেমে প্রতিবাদ দেখালেন। আর তার সঙ্গে সঙ্গে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা আজকে ঘটে গেল। কলকাতা শহরে অফিস পাড়ায়, যেটিকে আমরা বলি ডালহাউসি চত্বর, সেখানে পোস্টারে পোস্টারে 6 লাভ বিজেপি হটাও পোস্টার। আর বিজেপির বিরুদ্ধে এই পোস্টারটি কারা দিচ্ছেন? যারা দিচ্ছেন তারা একটি সংগঠনের কথা বলছেন এবং সংগঠিত হওয়ার কথা বলছেন, ভারত জোড়ো অভিযান পশ্চিমবঙ্গ, এই নাম দিয়ে সেখানে পোস্টার দেওয়া হয়েছে। এই পোস্টারটি দেওয়ার পেছনে কারা রয়েছেন? রয়েছেন যোগেন্দ্র যাদবের টিম। যোগেন্দ্র যাদব নামটা আপনাদের কারোরই হয়তো অজানা নয়, যারা রাজনীতির খোঁজ খবর রাখেন। যোগেন্দ্র যাদব তিনি 2016 সালে নিজের একটি দল করেছিলেন। তিনি আগে তো আম আদমি পার্টিতে ছিলেন, সকলেই জানেন, এবং উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছিলেন একসময়। কিন্তু 2016 সালে তিনি একটি দল গঠন করেন, কিন্তু সেই দল রাজনীতির ময়দানে তেমন কিছু করতে পারেনি। তবে বেশ কিছু যে জনমুখী আন্দোলন, সেই আন্দোলনে তাকে দেখা গিয়েছে রাস্তায়। সেই যোগেন্দ্র যাদব এই কাজটি করছেন। এতে কার সুবিধা হবে, কার অসুবিধা, এই বিষয়টি নিয়ে অবশ্যই খানিকটা আলোচনা তো হয়েছেই আজকে সারাদিনে।
আজ সারাদিন একটা হাই ভোল্টেজ মঙ্গলবার বলা যেতে পারে, আর সেই হাই ভোল্টেজ মঙ্গলবারে আমরা আলোচনায় বসেছি এই সব কিছু নিয়েই। আমাদের আলোচনা চলবে। আমাদের সঙ্গে যারা যোগ দিচ্ছেন আলোচনায় তাদের সঙ্গে পরিচয় করে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি, স্বাগত জানাই আপনাকে কৌশিক। আমাদের সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র লিপিকা ঘোষ, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র স্বরূপ চট্টোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির সদস্য সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘোষ, স্বাগত জানাই আপনাকে। আমি একে একে সকলের কাছেই যাব। 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্ব তো অবশ্যই আজকেও থাকবে, এবং সেই আনইন্টারাপ্টেড পর্বে আনইন্টারাপ্টেড বক্তব্য শুনবো। কিন্তু তার আগে একটুখানি দেখে নেব যে এই গোটা বিষয়টা, আমি যেটা একটু আগেই বললাম, সেই বিষয়টা ঠিক কি, চালচিত্রটা ঠিক কি এই মুহূর্তের, সেটা একবার দেখে নেব একটি ছোট্ট প্রতিবেদনে। 2024-এর লোকসভা ভোটকে সামনে রেখে বঙ্গ অভিযানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন দলের প্রাক্তন ও বর্তমান সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও জেপি নাড্ডা। নিউটাউনের হোটেলে বিজেপির রাজ্য নেতৃত্বের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে রাজ্যের 42 আসনের জন্য নির্বাচনের রূপরেখা এঁকে দিলেন দুই বরিষ্ঠ নেতা। বৈঠকে হাজির ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী সহ রাজ্য নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে হাজির ছিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, দুই সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য ও আশা লাকড়া এবং সতীশ ধন। দলীয় সূত্রে খবর, 15 জনের একটি ইলেকশন ম্যানেজমেন্ট টিম গড়ে দিয়েছেন শাহ নাড্ডা। লোকসভা ভোটের কথা মাথায় রেখে কোর কমিটির পরিবর্তে এবার কাজ করবে এই বিশেষ কমিটি। এই কমিটিতে রয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রয়েছেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, দলের 5 রাজ্য সাধারণ সম্পাদক এবং 5 কেন্দ্রীয় নেতৃত্ব। তাৎপর্যপূর্ণভাবে কোর কমিটির সব সদস্যকে এই বিশেষ নির্বাচনী কমিটিতে রাখা হয়নি, বদলে বঙ্গ নেতৃত্বের সঙ্গে রাখা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকেও। সুতরাং বাংলার নেতা নেত্রীদের উপর যে ভোটের বৈতরণী পার করার ক্ষেত্রে পুরোপুরি নির্ভর করছে না বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব, তার ইঙ্গিত স্পষ্ট। সূত্রের খবর, এই 15 জনের কমিটির উপরেই থাকবে দলের কৌশল নির্ধারণ এবং প্রার্থী বাছাইয়ের ভার। এরা প্রত্যেকেই নিজেদের আলাদা আলাদা প্রার্থী তালিকা জমা দেবেন কেন্দ্রীয় নেতৃত্বকে। তারপর কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী বাছাই করবে রাজ্যের 42 আসনে। এই আসনগুলির জন্য আলাদা আলাদা 42 সাংগঠনিক জেলার প্রস্তাবও দেওয়া হয়েছে বৈঠকে, খবর দলীয় সূত্রে। এদিকে নিউটাউনের হোটেল থেকে ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যখন দফায় দফায় বৈঠক করছেন, তখন শহরের রাজপথে ফুটবল নিয়ে প্রতিবাদ কর্মসূচি করলেন তৃণমূলের যুব নেতৃত্ব। সুকান্ত মজুমদারের গীতাপাঠ নিয়ে মন্তব্যের প্রতিবাদে রাস্তায় ফুটবল খেললেন তারা। অন্যদিকে একই দিনে অফিস পাড়া ডালহাউসিতে বিজেপিকে রোখার পোস্টারে ছয়লাম। বিজেপিকে রুখতে এবার ভারত জোড়ো অভিযান পশ্চিমবঙ্গ কর্মসূচি নিয়ে ময়দানে নামল নতুন এক সংগঠন। এই সংগঠনের প্রাণপুরুষ অবশ্য নাগরিক আন্দোলনের পরিচিত মুখ হরিয়ানার ভূমিপুত্র যোগেন্দ্র যাদব। আম আদমি পার্টির প্রাক্তন নেতা যোগেন্দ্র 2016-য় নিজের দল তৈরি করলেও তা খুব একটা প্রভাব ফেলতে পারেনি রাজনীতির ময়দানে। কিন্তু বারবার বিভিন্ন ইস্যুতে তাকে পথে দেখা গিয়েছে। কৃষক আন্দোলন হোক বা এনআরসি সিএএ বিরোধী আন্দোলন, এমনকি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও যোগ দিয়েছিলেন নিজের দলের ব্যাজ পরেই। এবার তাঁর সংগঠনের এই কর্মসূচি কি বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কিছুটা সুবিধা পাইয়ে দেবে? বিজেপির সামনে কি নতুন এক সমস্যার উদয়? উত্তর দেবে সময়। ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তীর রিপোর্ট, হাই নিউজ, কলকাতা। বঙ্গ ব্রিগেডের সঙ্গে বৈঠক করতে এসেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা, সেদিনকেই এইরকম কর্মসূচি শহরে। সুতরাং সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির মাথা ব্যথা কি আরও বাড়লো, নাকি তৃণমূল কংগ্রেস শাসক দল রাজ্যের তারা অনেকটা সুবিধা পেলেন, নাকি জোটের যে লড়াইটা সেই লড়াইটার পথে যোগেন্দ্র যাদবের এই স্টেপ, এই পদক্ষেপ বেশ খানিকটা ঝুঁকি যোগান দেবে? কারণ আমরা 2021-এও দেখেছিলাম একটা মুভমেন্ট হয়েছিল, আমার মনে হয় সকলেরই খেয়াল থাকবে, সেটা হচ্ছে নো ভোট টু বিজেপি হ্যাশট্যাগ দিয়ে বেশ কিছু কাল মাতিয়ে রেখেছিল বাংলার জনগণকে। সেই বিষয়টাও কিন্তু বেশ খানিকটা 2021-এ অক্সিজেন দিয়েছিল বলা যেতে পারে, খানিকটা বাড়তি অক্সিজেন দিয়েছিল বিজেপি বিরোধী যারা ভোট পেয়েছেন তাদের। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে বিজেপি বিরোধী ভোট পায়নি, সেই সঙ্গে সঙ্গে বাম কংগ্রেসও খানিকটা পেয়েছিল
সেরকমটাই মনে করেন সেফোলজিস্টরা। তো আমি সেই জায়গা থেকে একটুখানি আসতে চাইব যে এই যে কর্মসূচি, একদিকে বিজেপি নিজেদের ঘর গুছিয়ে নিতে চাইছে, 18 থেকে 35 করা খুব একটা মুখের কথা নয়, আর অন্যদিকে তাদের সামনে বেশ কিছু নতুন মাথা ব্যথা ও মাথা চাড়া দিয়ে উঠছে। আমি সেই জায়গা থেকে স্বরূপ চট্টোপাধ্যায় থেকে আজকের আলোচনা শুরু করব। 2 মিনিট আনইন্টারাপ্টেড। স্বরূপ। শুনতে অসুবিধা হচ্ছে একটু, আমি ঘড়ি স্টপ করতে বলবো, শুনতে অসুবিধা হচ্ছে স্বরূপের কথা। আমার মনে হয় আমাদের বোধহয় একটুখানি দেখে নিতে হবে যে ঠিক কি সমস্যা হচ্ছে, কারিগরি সমস্যা নাকি সেই সমস্যার থেকে আমাদের মুক্তি পেতে হবে। স্বরূপ আরেকবার একটু বলবেন? না, স্বরূপের কথা শুনতে বেশ খানিকটা অসুবিধা হচ্ছে। আমি সৌম্যকে বলবো, আমরা আমাদের দর্শকদেরও বলবো একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতি নিয়ে বোধহয় কারিগরি কোনো সমস্যা হচ্ছে, সেই কারিগরি সমস্যার থেকে মুক্তি পেয়ে তারপরে আবার আসছি আমরা। আনইন্টারাপ্টেড পর্ব অবশ্যই থাকবে দর্শকদের জন্য। একটা ছোট্ট বিরতি, বিরতির ওপারে ফিরছি। পর ফিরে এসে অবশ্যই আমাদের আনইন্টারাপ্টেড 2 মিনিটের পর্ব থাকবে জারি। তার কারণ একটু কারিগরি সমস্যায় আমাদের একটু সমস্যা হয়েছিল, কিন্তু আলোচনায় কোথাও তার জন্য বাধা পড়বে না। অবশ্যই স্বরূপ চট্টোপাধ্যায়কে দিয়ে আমি শুরু করবো। 2 মিনিট আনইন্টারাপ্টেড। স্বরূপ চট্টোপাধ্যায়। হ্যাঁ, সকলকে নমস্কার। ব্যাপারটা হচ্ছে অমিত শাহজি এবং পার্টি সর্বোচ্চ নেতৃত্ব বাংলাকে একটি বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাকে আমরা বিশেষ গুরুত্ব দিতে চাই, যেটা মোদিজিও বলেছিলেন যে বাংলা থেকে যাতে বাংলার নামটা উনি করতে পারেন। আগের বার বলেছিলেন অমিত শাহজি যে বাংলার নামটা মোদিজি যাতে বলতে পারেন যে বাংলার জন্য আমরা 350 পার হয়েছি, যে কথাটা আসে, বা 400 পার হয়েছি। তো এই ব্যাপারটা আমরা দেখতে চাই। আর আমাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ বলছেন, লক্ষ্যমাত্রা গতবার যখন 22টা করে দিয়েছিলেন, আমরা 18টা পেয়েছিলাম, আর 2টো সিট আমরা একটু মার্জিনালি হারিয়েছিলাম, যে দুটো আমাদের জেতা উচিত ছিল। যাই হোক, 20টার মতোতে আমাদের অ্যাটলিস্ট হতো। কিন্তু এবারে গতবার যে হয়েছিল যেখানটায়, বা বিধানসভা নির্বাচনে যে পরবর্তীকালে ভুল ত্রুটি যা হয়েছে, মানে যেখানটাতে আমরা আটকাতে পারিনি, সন্ত্রাস, মূলত সন্ত্রাস এবং রিগিং এবং অনেক কিছু ব্যাপার হয়েছে যে জায়গাটা, এবং নির্বাচনের পরেও যে রেটে খুনোখুনি হয়েছে, আমরা আশা করছি সবটা কাটিয়ে উঠে এবারে আমরা পুরো দমে, যখন 35টা লক্ষ্যমাত্রা রেখেছে, আমরা 35টা আসনের জন্যই ঝাঁপাবো। কেন এবারে বাড়তি কিছু ইস্যু আছে, যেটা এই যে দুর্নীতি, চুরি এবং নেতা মন্ত্রীদের বাড়ি থেকে বা তাদের বান্ধবীদের বাড়ি থেকে পয়সা পাওয়া, তো এই ব্যাপারটা চলে এসছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা আমাদের অক্সিজেন যোগাবে। প্লাস আমি বলবো যে সর্বভারতীয় স্তরেও আমরা যেভাবে বেরিয়ে এসছি, সর্বভারতীয়তে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আর মোদিজির যে নেতৃত্ব, আর লোকসভা ভোটে একটা প্রধানমন্ত্রীর মুখ একটা ফ্যাক্টর করে, যেটা ইন্ডি জোট এখনো ঠিক করে উঠতে পারেনি। আর যোগেন্দ্র যাদবজি ইন্ডি জোটেরই প্রতিনিধি, ওনার অ্যাক্টিভিটির মধ্যে আমরা তৃণমূলের থেকে কোনো আলাদা দেখছি না। কেন তৃণমূলে উনি আপে ছিলেন, তার আগে আন্না হাজারে জির সঙ্গে ছিলেন, আপে ছিলেন, তারপর আরেকটা দল করেছিলেন, এখন উনি আরেকটা নাকি জোড়ো, যাই হোক, ওনার দল করেছেন। তো ওনারা করতে পারেন, ওনারা অনেক কিছুই করতে পারেন, উনি স্বাধীন। আমি ক্রস ডিসকাশন পর্বে অবশ্যই আপনার কাছে আবার আসবো স্বরূপ,
কিন্তু বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, একটা টার্গেট অবশ্যই রয়েছে ভারতীয় জনতা পার্টির, এবং সেই টার্গেটটা শুধুমাত্র যে অমিত শাহ জি বলে গিয়েছেন সেরকমটাই নয়। ইতিমধ্যে শুক্রবার এবং শনিবার দুটি বৈঠক হয়েছে। শুক্রবার আহ নরেন্দ্র মোদী এবং শনিবার অমিত শাহজি কেন্দ্রীয় স্তরের নেতৃত্বদের নিয়ে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আবকি বার 50% পার, অর্থাৎ 50% ভোট পেতেই হবে। ধীরে ধীরে ভোটের পার্সেন্টেজটাকে বাড়িয়ে আনার একটা চেষ্টা, সেই চেষ্টা কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল, আর 2024-এ সেটাই হচ্ছে টার্গেট। সুতরাং এই মুহূর্তে বিজেপি যে সর্বশক্তি দিয়ে সবকটি রাজ্যে, যে সমস্ত অবিজেপি রাজ্যগুলো রয়েছে সেই সব রাজ্যেরও সংগঠন সাজাতে তৎপর হবে, এটা তো বলাই বাহুল্য। আমি সেই জায়গাটা থেকে একটুখানি সুদীপ্তার কাছে চলে আসবো, সুদীপ্তা রায় চৌধুরী মুখোপাধ্যায়ের কাছে চলে আসবো, 2 মিনিট আনইন্টারাপ্টেড। দেখুন, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এবং এই রাজ্যে বিজেপির অবস্থান বহু বছর ধরে আমরা জানি। অনেক সংগ্রাম করে আজকে বিজেপি এসেছে, বিরোধী আসন অধিকার করতে পেরেছে। সাধারণত আপনি নিশ্চয়ই জানেন যে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো সংগঠন বা যে কোনো যারা রাজনীতির বাইরেও গিয়ে মানে যে কোনো অর্গানাইজেশন বা আপনার চ্যানেলেরও একটা টার্গেট টিআরপি নিশ্চয়ই থাকে। ঠিক সেরকমই বিজেপি দলও একটা নিজেদের জন্য একটা টার্গেট তৈরি করতেই পারে, তাদের কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য, তাদেরকে একটা টার্গেট করে দেওয়া, তাদেরকে মোটিভেট করার জন্য সেরকম একটি অনুষ্ঠান, সেরকম একটি উদ্যোগ নিয়ে আজকে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এসেছেন, এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব মিলে একটি একটি কমিটি নতুন ফরমেশন হয়েছে, যারা ভোটটাকে আগামী ভোট পর্যন্ত দলকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার একটা রূপরেখা ঠিক করবে। এর মধ্যে তো কোনো দোষ দেখা যাচ্ছে না, এটা তো খুব স্বাভাবিক মতো রাজনৈতিক দলই। যেমন তৃণমূল কংগ্রেস নিজেদেরকে লেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এটা বাস্তবে এক্সিস্ট করে না। তারা অন্য অন্য রাজ্যে চলে যায়, ভোট করে, ভোটে অংশগ্রহণ করে, তাদের গণতান্ত্রিক অধিকার আছে, তারা করে। এবার যোগেন্দ্র যাদবের কথায় আমি আসি। সে ভদ্রলোক বহু রকম ভাবে, দেখুন আমরা সব যারা রাজনীতি করি আমরা আমাদের লেভেল ওয়াইজ সবসময় খবরে থাকার বা নিজেদেরকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করে থাকি, এর মধ্যে কোনো দোষ নেই। এবার যোগেন্দ্র যাদবের কথাতে আমাকে একটা কথা বলতেই হবে যে ইন্ডি জোটে যে কতজন জোটে আছে এই মুহূর্তে মনে পড়ছে, মানে ডটেড ফোরামটা আই ডট যে ডটেড ফোরামটা হয়েছে সেখানে बीजेपी को रोकना, पकड़ना नहीं है, रोकना मुश्किल से नहीं, नामुमकिन है। আমি আরেকটা কথা বলতে ঢুকতে পারলাম না, আমার সময় নেই বলে। এটা হচ্ছে সুকান্ত বাবুর বক্তব্যটাকে আমি কি বলতে চেয়েছেন এবং তৃণমূল কি করতে চেয়েছে আমি এটা ঢুকতে পারলাম না, এবং চেষ্টা করতে পরবর্তীকালে একবার ঢোকা যায়। নিশ্চয়ই 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 আমি ক্রস ডিসকাশন পর্বে আসবো। শুভ সন্ধ্যা শান্তম দা, ধন্যবাদ। বিষয়টা হলো এই রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতারা তখনই আসেন যখন এই রাজ্যে ভোট আসে, তারপরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যাই হোক, আবার এসছেন, সামনে লোকসভার ভোট আছে, এসেছেন। কিন্তু বিষয়টা হলো 2019 সালের লোকসভা নির্বাচনের আগের যে প্রেক্ষাপট ছিল পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে, 2024 সালের নির্বাচনের আগে সেই প্রেক্ষাপট নেই। তার কারণ 2019 সালে যেই বিজেপি পশ্চিমবঙ্গে লড়াই করেছিল সেই বিজেপি মানুষের কাছে একটা নতুন বিজেপি ছিল, তাদেরকে মানুষ সেইভাবে চিনত না। কোনো একটা জায়গায় তাদের উপরে ভরসা করেছিল, তৃণমূল বিরোধিতা যারা করে সেই মানুষদের কাছে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে তারা হয়তো বিজেপিকে ভোট দিয়েছিল, তাই তারা 18খানা সিট জিতেছিল এবং তৃণমূলের কাছাকাছি এসে গেল। কিন্তু এই 18টা সিট জিতবার পরে আমি যেই দলটাকে চোর বলি, সেই দলে যেই যেই নেতাদেরকে চোর বলি, তাদেরকে আমি যেইভাবে ভয় দেখিয়ে হোক বা এই ডিসিবিআই রেট হবে না এইসব কথা বলে হোক, যেভাবে আমি চোরেদেরকে আমার দলে নিয়ে এসে তাদেরকে আমার দলের মাথা বানিয়ে দিলাম, সেই মুহূর্ত থেকে কিন্তু বিজেপির পশ্চিমবঙ্গে যে টিআরপিটা তৈরি হয়েছিল, যে উচ্চাসা মানুষের মধ্যে তৈরি হয়েছিল,
সেটা কমতে শুরু করে এবং 2021 সালের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে তারা প্রত্যাশা মতো ফল তৈরি করতে পারেনি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের থেকে বহু কম আসনে তারা যেতে মাত্র 77-এ গিয়ে আটকে যায়। এবার তার পরবর্তীকাল থেকে বিজেপির একজন এমন কোন নেতা তারা তুলে আনতে পারেনি পশ্চিমবঙ্গ থেকে যাকে তারা বিরোধী দলনেতার আসনে বসাতে পারবে। কাকে বিরোধী দলনেতার আসনে বসালেন? এমন একজন নেতাকে বসালেন যাকে তাদের পার্টি অফিসে বসে তার ভিডিও দেখিয়ে, টাকা নেওয়ার ভিডিও দেখিয়ে তারা চোর বলেছিল। তাকে তারা পার্টির নেতা বানিয়ে দিলেন, মাথায় বসিয়ে দিলেন, এবং তারপর থেকে যেটা হবার সেটা হয়েছে। সারা পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে একটা শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই সব নেতাদের সঙ্গে তৃণমূল থেকে যাওয়া ছাট নেতাদের সঙ্গে একটা ঝামেলা হচ্ছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব মাঝে মাঝে টিভির পর্দায় ভেসে উঠছে, এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে বিজেপি সেন্ট্রাল পার্টি অফিসের বাইরে সুকান্ত মজুমদারের পোস্টারের উপরে বিজেপি কর্মীরাই পা মারিয়ে দিচ্ছে। তো এই মতো পরিস্থিতিতে এখন কেন্দ্রীয় নেতা তো কিছু করার নেই। 18টা সিটের জায়গায় 35 কেন, 42-ও বলে দিতে পারে, অনেক কিছু 43-ও বলে দিতে পারে, কিন্তু বাস্তব পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সংগঠন বলে কিছু নেই। এবং আগামী দিনে নির্বাচনে এটা পরিষ্কার বুঝতে পারবেন, বিজেপির যে ডবল ডিজিট আছে সেটা সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। সেটা শুধু সময়ের অপেক্ষা। এবং 2024 সালের নির্বাচনে মোদিজি সেন্ট্রালে ক্ষমতায় আসছেন না, সেখানে বিরোধীরা একত্রিত হয়েছেন এবং 1:1 ফর্মুলাতে ভোট হবে এবং সেখানে বিজেপির পরাজয় একদম অবশ্যম্ভাবী। কৌশিক মাঝি বলছেন ডাবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে নেমে আসবেন, কিংবা এরকমটাও বলছেন যে বলার হলে তো 43টা সিটও হতে পারে আর কি। 42-এর আসন নেই পশ্চিমবঙ্গে, 42টাই আসন, কিন্তু সেই 42টা আসনের লড়াইটা বেশ খানিকটা জোরদার হবে বলেই মনে হচ্ছে। কারণ যেভাবে রাজনীতির ময়দানে ডঙ্কা বাজতে শুরু করেছে, আমি লিপিকা ঘোষের কাছে যাব, জোট রাজনীতির ডঙ্কাও তো বাজছে, কিন্তু ইন দ্য মিন টাইম একটা ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনার কথা পরে আসবো। আমি একটু লিপিকা ঘোষের আনইন্টারাপ্টেড বক্তব্য শুনে নিই। লিপিকা, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি পরিষ্কার, বলুন। প্রথমত আমি বলি যে দিল্লি থেকে লিডার্সরা এলেন, মানে তারা আসবেন, বিজেপি এই সময় 24-এর ইলেকশন সামনে রয়েছে, তাদের প্রস্তুতি নেবে, তা নিয়ে সত্যি অন্য দলের কি বা বলার আছে, তারা নেবেন, এটা স্বাভাবিক। কিন্তু অদ্ভুত লাগে যখন তারা বলেন যে 35টা আসন, তারপরে হঠাৎ করে একদিন শুনলাম 27টা আসন, এখন শুনছি 24টা আসন, 12টায় অমিত শাহজি নাকি মিটিং করবেন আর 12টায় নাড্ডাজি মিটিং করবেন। এই যে আসন, এই যে তারা ঠিক করতে পারছেন না, মানে 35টা না 24টা না 27টা, এই যে তাদের মানে ঠিক নেই, বুঝে উঠতে পারছেন না, এইটা অদ্ভুত লাগে। আর একটা জিনিস বারবার করে মনে হয় যে তারা এলেন, সবকিছু করছেন, কিন্তু ওখান থেকে কেন্দ্রীয় লিডারদের এখানে অনেককে দায়িত্ব দেওয়া হচ্ছে, তাই সারা বছর যে লোকাল এখানকার স্থানীয় লিডাররা, যারা রাজ্যের নেতা নেত্রী, তারা ছাগলের তৃতীয় সন্তানের মতন লাফিয়ে বেড়ালো, তিরিং বিড়িং করে সারা লাফিয়ে বেড়ালো, অথচ দায়িত্ব দেওয়া হচ্ছে কেন্দ্র, মানে সেন্ট্রাল থেকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের মাঝখানে, মানে সম্পূর্ণ রাজ্যের নেতৃত্বের উপর ভরসা করতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব। এটা সত্যি অবাক লাগে। আর একটা জিনিস বলবো যে এই যে এরা বারবার করে বলছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, তাহলে এই যে এতদিন ধরে আমরা শুনছি এখানে দুর্নীতি রাজ্যে মাথা ধরা পড়বে, কিন্তু ইডি সিবিআই যেন মনে হচ্ছে একটা বেশ ওই আঁক বিচুলি খেলা বলে না, লুকোচুরি খেলা চলছে। এটা না হলে মানুষকে, এইটা তো হচ্ছে, তাহলে কি দুর্নীতির কথা এনারা বলছেন, এটা আমরা ভেবে পাচ্ছি না। আর একটা যেটা বলবো বারবার করে, যে যোগেন্দ্র যাদবের কথা, আমরা তো মনে করি যে যদি এই সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে যেই গলা উঁচু করে কথা বলুক, যেই লড়াই করুক, যেই সামনে এসে বলুক, সবাইকে স্বাগত জানাবো আমরা প্রত্যেককে। কারণ এই সন্ত্রাসবাদী এই সাম্প্রদায়িক দলটাকে ভারতবর্ষ থেকে সরাতে হবে, সেই জন্য প্রত্যেককে স্বাগত। বেশ, প্রত্যেককে স্বাগত বলেছেন লিপিকা ঘোষ। হ্যাঁ, খুব সত্যি কথা, কংগ্রেসের সঙ্গে তাদের সঙ্গেও পায়ে পা মিলিয়ে যোগেন্দ্র যাদব একসময় হেঁটেছেন। আমি একটু আগে বলছিলাম, আমাদের প্রতিবেদনটিতেও দেখাচ্ছিলাম যে ভারত জোড়ো যাত্রাতেও তাকে দেখা গিয়েছে। আমি জানি না আগামী জানুয়ারিতে, আর কয়েকদিন বাদে কিন্তু জানুয়ারি, নতুন বছর, সেই নতুন বছরের শুরুতে অনেকে বলছেন এটা নাকি ভোটের বছর। হ্যাঁ সত্যি, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে এই বছরটা ভোটের বছর, এবং ভোট বছর শেষ হওয়ার আগে থেকেই ভোটের যে কার্যসূচি সেগুলো শুরু হয়ে গিয়েছে। আমি জয়দেব ঘরের কাছে যাব, সেটা হচ্ছে যে অনেকগুলো ঘটনা, সেই ঘটনাগুলোর মধ্যে থেকে একটা নির্যাস বেরিয়ে আসছে, সেটা হচ্ছে ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গেল। ভোট এখনো পর্যন্ত ঘোষিত নয় তবুও,
তাই মনে হচ্ছে কি? জয়দেব ঘর, 2 মিনিট আনইন্টারাপ্টেড। প্রথমে আমাদের বুঝতে হবে যে প্রথম রাজ্য সফরেই একই সঙ্গে অমিত শাহ এবং নাড্ডাজি কেন পশ্চিমবঙ্গে এলেন। তার কারণ হচ্ছে আপনি একটু আগে যেটা বললেন যে নরেন্দ্র দামোদর দাস মোদী এবারে স্থির করে দিয়েছেন আপকি বার 50% পার, অর্থাৎ আমরা যেটা 30% সরকার বলি সেটা যেন আগামী দিনে না বলতে পারি, তার জন্য 50% সারা দেশে যেন জনমতের ভোট বিজেপি পায়, এটা লক্ষ্য। এবারে পশ্চিমবঙ্গে হচ্ছে মাত্র 38% বিজেপির জনমত। বিজেপি 2021 অ্যাসেম্বলি ইলেকশনে 38% ভোট পেয়েছে, তাহলে গ্যাপটা অনেকখানি 12%-এর মতন মার্জিন ইনক্রিজ করতে হবে, সেটার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে, কারণ মোদিজি নির্দেশ দিয়েছে 50% সিকিউর করতে হবে। আরেকটা হচ্ছে এই ইন্ডি জোট, ইন্ডি জোটের কিন্তু দ্বিতীয় সবচেয়ে গ্রহণযোগ্য মুখ এবং সব থেকে শক্তিশালী মুখ, যারা বিজেপিকে ধরাশায়ী করেছে এবং হারিয়েছে তাদের নিজেদের রাজ্যে, যেটা কংগ্রেসও পারেনি, সেটা তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে যদি পশ্চিমবঙ্গের বাইরে প্রচারে যেতে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা বিজেপির ক্ষেত্রে ক্ষতিকর। সেই জন্য এত আক্রমণ চালাবে বাংলায় যাতে নাজেহাল হয়ে গিয়ে শাসক দল বাংলার 42টা আসনের বাইরে আর প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় যেতেই না পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবদ্ধ করে রাখো, সারা ভারতবর্ষের সফরে যেতে দিও না, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রকৃত অর্থে বাস্তবের মাটিতে বিজেপিকে হারিয়েছে, পর্যুদস্যু করেছে, 10 গোল দিয়েছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত সফর করতে দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখতে হবে এবং 50% ভোটকে যদি নিয়ে যেতে হয় তাহলে পশ্চিমবঙ্গের 42টা আসন তাদের দরকার, কারণ তারা বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে তাদের হাতে যে আসনগুলো ছিল এবং 2021-এর ভোটে তারা যত শতাংশ ভোট পোলারাইজ করতে পেরেছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে তাদের আসন বার করাটা সুবিধে যদি সেখানে ফোকাস করা যায় এবং সেখানে জোর দেওয়া যায়। তার জন্য বিজেপি টেকনিক্যাল এবারে টিম অ্যাপ্লাই করেছে, যেটা আগের বারে প্রশান্ত কিশোর করেছিল। প্রশান্ত কিশোরের টিম যেভাবে তৃণমূল কংগ্রেসকে জিততে সাহায্য করেছিল, সেই পথই অবলম্বন করে সায়েন্টিফিক ভাবে কিভাবে জেতা যায়, সোশ্যাল মিডিয়ার ব্যবহারে এক্সপার্ট টিম কি করে আনা যায়, সমস্ত দিক দিয়ে বিজেপি চাইছে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে লড়তে। কারণ পশ্চিমবঙ্গকে ভাঙতে পারলে সারা ভারতবর্ষে আর কোথাও মোদী বিরোধিতার হাওয়া প্রবল নেই, মোদীর বিরোধিতা করার আর কোনো শক্তি নেই। আমি আসবো অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে এবার। হ্যাঁ, আঙুল তুলেছিলেন স্বরূপ চট্টোপাধ্যায়, আমি তার কাছে আসবো। তবে একটা বিষয় একটুখানি বলবো, বিজেপি নেতৃত্ব যদিও বলেছিলেন এটা বিজেপির কোনো অনুষ্ঠান নয়, কিন্তু বিজেপি নেতৃত্বকে একেবারে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশনে সকলকে বাইট দিতেও শোনা গিয়েছে। তাতে মনে হয়েছে যে এটা ভারতীয় জনতা পার্টি অনুষ্ঠান রয়েছে আগামী জানুয়ারি মাসে 22-এ। সুতরাং সেই জায়গা থেকে সেই হিন্দু ভোট, যে হিন্দু ভোটের কথা বারংবার বলতে শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে, 70%-এর কথা বলতে শোনা গিয়েছে, ঠিক যেমন ভাবে যোগী আদিত্যনাথ 80% কথা বলেছিলেন উত্তরপ্রদেশের নির্বাচনের আগে, ঠিক সেই জায়গা থেকে একদিকে যেমন পোলারাইজড ভোট, অন্যদিকে রাজ্যের শাসক বিরোধী ভোট, সেই ভোটটাকে নিজেদের করায়ত্ত করে কি 50% পাবেন স্বরূপ চট্টোপাধ্যায়? দেখুন, আমি জাস্ট দুটো কথা আমি বলতে চাই, যে যেগুলো আমরা অন্যান্যদের বক্তব্যের মধ্যে দিয়ে শুনলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় আটকে থাকলে যে অন্য রাজ্যে যেতে হবে না, কিন্তু এটা ভুলে গেলে চলবে না জয়দেব বাবু, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ত্রিপুরায় হারিয়েছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মণিপুরে হারিয়েছি, গোয়াতে হারিয়েছি, যেখানে উনি সরকার বানাবেন বলে দাবি করে গেছিলেন। তো একটা রাজ্যেই উনি হয়তো আমাদের থেকে এগিয়ে রয়েছেন এখনো অবধি, টিল ডেট, কিন্তু ওনাকে পর্যদুস্ত আমরা এখানেও করব, বাংলাতেও করব। আর এই যে ইন্ডি জোট, এই ইন্ডি জোটের কি অবস্থা সবাই দেখতে পাচ্ছে।
ওনারা বলছেন যে সংখ্যা ঠিক করতে পারা নিয়ে। আরে ওনারা তো প্রধানমন্ত্রী মুখই ঠিক করতে পারছেন না, কে কটা আসনে লড়বেন সেটাই এখনো ঠিক করতে পারছেন না। আর ছাগলের তৃতীয় সন্তান তো এখানে প্রদেশ কংগ্রেস হয় কেন? এখানে প্রদেশ কংগ্রেসের নেতাদের কেন্দ্রীয় কংগ্রেসের যেটা এআইসিসি যেভাবে দেখেন তাদের মতকে যেভাবে গুরুত্ব দিচ্ছেন, দেখছেন না আপনি যে এনারা তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, সেই তৃণমূলকে দুপাশে বসিয়ে নিয়ে মিটিং করছে। আর এনারা চাইছেন না জোট, অথচ এদের ওপর চাপিয়ে দিতে চাইছেন। তো সেগুলো তাদের আগে মেটা, তারপরে না হয় বিচার হবে। এবারে বলতে চাই যে এই যে ছাঁট নেতা শব্দটি ব্যবহার করেছিলেন কৌশিক বাবু, প্রথমত তো শব্দটিও ভদ্র নয়, আমি এটা একটু মার্জিত শব্দ আশা করেছিলাম কৌশিকের কাছ থেকে। যাই হোক, যে এই ছাঁট নেতাকেই কিন্তু আপনারা 18টা দপ্তর দিয়ে রেখেছিলেন, এটাও মাথায় রাখবেন। যে উনি তৃণমূল ছাড়ার আগের দিন পর্যন্ত ওনার বাড়িতে আপনাদের এসকেলেটর নেতা তিনি গেছিলেন এবং প্লাস্টার ব্যানার্জির বিশেষ ফোনও গেছিল। তো এই ছাঁট নেতা বক্তব্য আমি কাউন্টার চাইবো আমি কৌশিকের কাছ থেকে। কৌশিক, প্রথমেই বলি যে এই 10 বছরের মোদী সরকার, মানে 2014 সালে উনি ক্ষমতায় এসেছিলেন, 2024 সাল পড়তে গেল, এই 10 বছরের মোদী সরকারের কাছে ভারতবর্ষের মানুষ কি পেয়েছে? দুটো জিনিস পেয়েছে। একটা হলো ভারতবর্ষের যেটা চরিত্র, অর্থাৎ ধর্মনিরপেক্ষতার চরিত্র, সেটাকে ভুলুণ্ঠিত করেছে এই মোদী সরকার। এবং আরেকটা জিনিস উনি যেটা করতে পারতেন, যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা দল হিসাবে একটা শক্তিশালী সরকার উনি গঠন করেছিলেন, ভারতবর্ষ থেকে বেকারি দূরীকরণ করতে পারতেন। আজকে ভারতবর্ষের বেকারত্ব ওনার জামানায় চরম সীমায় পৌঁছেছে। তো ন্যাচারালি সারা ভারতবর্ষের মানুষের কাছে 2019 সালের লোকসভা ভোটের আগে যে নরেন্দ্র মোদীর প্রতি প্রত্যাশা ছিল, বা 2014 সালের আগে যে প্রত্যাশা ছিল, সেটা কিন্তু 2024 সালে এসে তার আশাভঙ্গ হয়েছে। আর উল্টো দিক থেকে দেখতে গেলে ভারতবর্ষের বিরোধীরা 2019 সালে যেভাবে ছত্রভঙ্গ ছিল, সেই ছত্রভঙ্গ অবস্থায় কিন্তু বিরোধীরা নেই। কেন নেই? তার জন্য নরেন্দ্র মোদী সরকারের এই যে মানে চরম ভাবে কি বলা যায়, যে অগণতান্ত্রিক পরিবেশ ভারতবর্ষে তৈরি করেছে, অসাংবিধানিক পরিবেশ ভারতবর্ষে তৈরি করেছে, পার্লামেন্টের বাইরে পার্লামেন্টের ভেতরে, এবং যেভাবে ধর্মীয় বিদ্বেষে মানুষকে বিভাজন করেছে, তার বিরুদ্ধে কিন্তু শুধু বিরোধী দলগুলো নয়, নরেন্দ্র মোদীর সঙ্গে মত পোষণ করে না বা বিজেপির সঙ্গে মত পোষণ করে না এই সমস্ত দলগুলো এবং মানুষেরা, তারা কিন্তু জোটবদ্ধ হয়েছে নরেন্দ্র মোদীকে হারানোর জন্য। এবং তাদের পার্সেন্টেজটা একদমই কিন্তু নরেন্দ্র মোদীর পার্সেন্টেজের থেকে অনেক বেশি। তার কারণ ভারতবর্ষে 2019 সালে নরেন্দ্র মোদী যে সরকারে এসেছিলেন 38% ভোট পেয়েছিল, এনডিএ জোট, বিজেপির ভোট এবং এনডিএ মিলে তারা প্রায় 38% ভোট পেয়েছিল। উল্টো দিকে কিন্তু 62% মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। কিন্তু তাদের ভোটটা যেহেতু বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গিয়েছিল, বিরোধীরা একে অপরের বিরুদ্ধে লড়াই করার জন্য ভাগ হয়ে গিয়েছিল, তাই বিরোধীদের জেতাটা খুব একটা সহজ হয়নি নরেন্দ্র মোদীর লড়াইয়ের সামনে। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট যেইভাবে বদ্ধপরিকর হয়েছে এবং মানুষের যেভাবে ইন্ডিয়া জোটের প্রতি প্রত্যাশা তৈরি হয়েছে, তাই 2019 সালের নির্বাচনে আলাদা, 19 সালের থেকে 2024 সালের নির্বাচন একটা আলাদা রকম ফলাফল, এটা প্রত্যাশাজনক। এবং এখনই বলতে পারেন যে 2019 সালের আগে 24 সালের আগে সেমিফাইনাল হয়েছে, 3টে রাজ্যে বিজেপি জিতেছে, 5টা রাজ্যে টোটাল ভোট হয়েছিল দাদা। এই 5টা রাজ্যে ইন্ডিয়া জোট লড়াই করেনি, কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই ছিল। সেখানে দেখা যাচ্ছে কংগ্রেসের প্রাপ্ত ভোট কিন্তু বিজেপির প্রাপ্ত ভোটে, এই 5টা রাজ্যের ভোট যোগ করলে 10 লক্ষ ভোট কংগ্রেস বেশি পেয়েছে। তাই বিজেপির এত আনন্দ করার নেই। আরেকটা পরিসংখ্যান দিচ্ছি, 2003 সালেও এই 3টে রাজ্যে বিজেপি জিতেছিল, কিন্তু 2004 সালের লোকসভা নির্বাচনে বিজেপি ফেরত আসতে পারেনি। তাই 2019 সালেও আবার কংগ্রেস এই 3টে রাজ্যে জিতেছিল, কংগ্রেস আশানুরূপ ফল করতে পারেনি। তাই সেমিফাইনাল বলে ওই 3টে রাজ্যে জিতেছি বলে 2024 সাল হই হই করে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য জিতে যাবে, এই আশাটা ধরে নেওয়া ভারতবর্ষের প্রকৃত চরিত্র আলাদা পরিসংখ্যান দিয়ে আমি তুলে ধরবার চেষ্টা করলাম। একদম আমি লিপিকার কাছে যাবো। লিপিকার দিকেও একটা তীর নিক্ষেপ করেছেন স্বরূপ, সেটা হচ্ছে যে বঙ্গীয় কংগ্রেস অর্থাৎ প্রদেশ কংগ্রেস এবং কেন্দ্রীয় কংগ্রেস, এই দুয়ের মধ্যে কোথাও একটা বোঝাপড়ার অভাব দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে যেমন কেন্দ্রে দোস্তি, তেমনি রাজ্যে কুস্তি, এই ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে, যদিও এই শব্দ ব্যবহার করেন স্বরূপ।
হ্যাঁ, আমি কি খুব বোকার মতন মানে কোনো চিন্তা ভাবনা না করে আপনাদের ছাগলের তৃতীয় সন্তান বলেছি? আপনারা তো সব খবর রাখেন, আইসিসির খবর আমরা যত না রাখি আপনারা বেশি রাখেন, কারণ আপনাদের কংগ্রেসের খবর, হাড়ির খবর না রাখলে আপনারা জানেন কেন্দ্রে থাকতে পারবেন না, সেই বুঝে আপনাদের রাখতে হয়। বিরোধীদের শক্তির খবর, দুর্বলতার খবর সবটাই তো রাখতে হয়, সবটাই বেশি, ওনারা একটু বেশি রাখেন। তো আমি সেই জন্য বলি যে আপনারা তো জানেন আজকে কিছুদিন আগেই রাহুলজি, আপনাদের নেতারাই তো রাহুলজি সোশ্যাল মিডিয়া সরব হচ্ছেন। আরে রাহুলজি খাড়গেজি কলকাতার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত লিডার্সদের সঙ্গে নিয়ে বসে তারা মিটিং করেছে, একবারও বলেনি, কোনো কিছু চাপিয়ে দেয়নি, এটাও আপনার জানা দরকার। ওটা যেমন জানেন এটাও জানা দরকার। আর একটা জিনিস বলুন তো, আজকে তো খুব আমরা শুনছি রাম মন্দির, আজকে মন্দির মসজিদ ধর্ম হিন্দু মুসলিম সব শুনছি, কত কোটি বেকারের চাকরি হয়েছে একটু হিসাব এই পরিসংখ্যানটা দিন। বিশ্বে ক্ষুধা সূচকে ভারতবর্ষের স্থান কোনখানে সেই হিসাবগুলো দিন। আপনারা ওই হিসাবটা শ্রীলঙ্কা দিতে হবে। ভারতের থেকে এগিয়ে ছিল, শ্রীলঙ্কা ভারতের থেকে এগিয়ে ও ছিল, আপনারা পাকিস্তান এখন এগিয়ে ছিল, শ্রীলঙ্কার সঙ্গে এবং শ্রীলঙ্কার সেখানে সঙ্গে তুলনায় নেমে শ্রীলঙ্কা গেছেন। পাকিস্তান না আপনারা শ্রীলঙ্কার তুলনায় চলে গেছেন। সূচক ও বললেন, শ্রীলঙ্কার তুলনায় ক্ষুধা আসছেন। সূচক বলেছেন, ক্ষুধা সূচকে শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ এগিয়ে ছিল। যারা ভারতের উপর নির্ভরশীল তারা খাবারের জন্য, সামান্য লবণ আটার জন্য ভারতের উপর নির্ভরশীল, সামান্য পেঁয়াজের জন্য ভারতের উপর নির্ভরশীল। আপনাদের ক্ষুধা সূচকে তো মোদিজি বলেছেন যে এটা ঠিক নেই, এই ক্ষুধা সূচক ঠিক নেই, মানে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি। আপনাদের এখন তুলনা করতে হচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তান আর বাংলাদেশের সাথে। এইরকম ভারতবর্ষের অবস্থা এই জায়গায় নিয়ে গেছে শ্রীলঙ্কা পাকিস্তান আর বাংলাদেশের সঙ্গে তুলনা করতে হচ্ছে। আমি সুদীপ্তা আঙুল তুলেছেন, কিন্তু সুদীপ্তার কাছে যাওয়ার আগে আমি কৌশিক কিছু বলতে চাইছেন, 30 সেকেন্ড কৌশিক। হ্যাঁ, আমি বলছিলাম এই ভারতবর্ষের বৃহত্তর গণতন্ত্রের দিকে না ভারতবর্ষের আশপাশে যে দেশগুলো আছে তারা তাকিয়ে থাকে, কারণ কোথাও তো এরকম ভারতবর্ষের মতো এতগুলো বহুদলীয় ব্যবস্থা, এত সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থার পরিবেশ কোথাও ছিল না। কিন্তু ভারতবর্ষকে দেখে আজকে অন্য দেশগুলো পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ বা আরো অন্যান্য দেশগুলো হাসছে। তার কারণ হলো ভারতবর্ষের পার্লামেন্টের ভেতরেই ভারতবর্ষের গণতন্ত্র নেই। এই কিছুদিন আগে এই শীতকালীন অধিবেশনে পার্লামেন্টের ভেতরে যে আচরণ করা হয়েছে বিরোধী সাংসদদের উপরে, তার তীব্র ধিক্কার জানাচ্ছি, এবং সারা ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে এটা সমালোচিত হচ্ছে যে ভারতবর্ষের গণতন্ত্রকে আজকে যে গণতন্ত্র শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে ছিল সেই গণতন্ত্র ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে এই মোদী সরকার। সুদীপ্তা, আমার প্রথম প্রশ্ন কৌশিককে, যে তৃণমূল কংগ্রেস কি 501 ভার্সেস ওই 42, এই যে ইকুয়েশনটা এভাবে কি কন্ট্রোল করতে পারবে পুরো বিষয়টাকে? আমি একটু আগে উনি বলছেন যে এই রাজ্যের জয়টাকে উনি ব্যাখ্যা করছেন, তো 543টা সিট, যার মাত্র 42-এর অংশীদার হচ্ছে তৃণমূল। তৃণমূল এই 42-এ ধরে নিচ্ছে আমি 42-এ 42 পেয়ে গেল, যেটা গতবারে পাইনি এবারে পেয়ে গেল। তাহলে এই 42টা দিয়ে বাকি 501টাকে কি মোকাবিলা করে উঠতে পারবে? আপনি মনে হয় আমার পুরো বক্তব্যটা শোনেননি, তার কারণ আমি ইন্ডিয়া জোট ভার্সেস এনডিএ জোট নিয়ে কথা বলেছি, এবং ইন্ডিয়া জোটের অন্যতম শরিক হলো তৃণমূল কংগ্রেস। অবশ্যই সারা ভারতবর্ষের সমগ্র সিটের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে, এবং ভারতবর্ষের প্রত্যেকটা সিটেই বিজেপি, সেই জন্য তাদেরকে এনডিএ জোট করতে হয়, সেই জন্য বিজেপিকেও সহযোগী দল খুঁজতে হয়, এটাও মাথায় রাখা। আমার আরেকটা প্রশ্ন আছে রাজ্য পিসিসি কে আর কি, সেটা হচ্ছে যে ডটেড ফোরামের কাছে ওরা শুনেছি আর কি সংবাদ মাধ্যমে যে 9টা সিট নাকি দাবি করেছে ওদের ডটেড ফোরামের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমাদের জোটের আলোচনা আমাদের মধ্যে করে নিতে দিন না, এগুলো নিয়ে আপনার তো মাথা ঘামানো। আমাদের তো শক্তিশালী নেতা নরেন্দ্র মোদীকে নিয়ে লড়াই। আপনি একটু আপনার নরেন্দ্র মোদী দেশকে কি দিয়েছে? চরম বেকারত্ব দিয়েছে, গ্যাসের দাম কমেনি, পেট্রোল ডিজেলের দাম কমেনি, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে।
আমাকে কিংবা ইন্ডিয়া জোটে এই জোটটাকে ভয় পেয়েছে, সেই জন্য এদের এত চিন্তা। লিপিকাদি, বিষয়টা হলো ইন্ডিয়া জোটকে এই বিজেপি ভয় পেয়েছে, তাই এদের এত চিন্তা। এদের বক্তব্যটা স্পষ্ট, এদের বক্তব্যটা স্পষ্ট। কার কাছে কটা ঠিক চেয়েছে তা নিয়ে আপনাদের এত চিন্তা কেন? আসন সমঝোতা 31 ডিসেম্বরের মধ্যে হয়ে গেলে আশা করা যায় আপনারা আপনাদেরটা ভাবুন না। সেটার দিকে আমরা হচ্ছে যে আসলে ইস্যুগুলো কি চাপা পড়ে যাচ্ছে। জয়দেব ঘর এখানে যিনি বিজেপির মুখপাত্র আছেন তিনি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে অপমান করলেন। কারণ উনি বললেন যে আপনারা ইন্ডেক্স স্ট্যাটিস্টিক্স নিয়ে থাকুন, আমরা সরকারে থাকি। ওনার হয়তো বিস্মরণ হয়েছে যে নরেন্দ্র দামোদর দাস মোদী 2014 সালের যখন নির্বাচনী জনসভায় ভোট প্রচারে ব্যস্ত ছিলেন, তিনি প্রতিটা জায়গায় গুজরাটের ইন্ডেক্স, গুজরাটের স্ট্যাটিস্টিক্স এবং ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্স দেখিয়েই মানুষের থেকে ভোট চেয়ে বেরিয়েছে। হ্যাঁ, এখন আপনাদের ইন্ডেক্স স্ট্যাটিস্টিক্সের দরকার নেই, জানি আপনাদের দরকার নেই। আপনারা হ্যাঁ, না মোদী যা করবে উনি ভগবান, দেশের ভগবান, উনি ঠিক করেছে। না একদম উনি কিচ্ছু স্ট্যাটিস্টিক্স দেখায়নি। উনি বলেছেন গুজরাটে কিতে প্রথম ছিলেন, দুটোই দেখিয়েছেন, উনি দুটোই দেখিয়েছেন স্বরূপ বাবু। এবারে দ্বিতীয় কথা বলি, হ্যাঁ এবারে দ্বিতীয় বলি, কৌশিক তুমি যেভাবে ভারতবর্ষের আজকে তুলনা করছিলে, স্বরূপ বাবুরা কিন্তু পারলেই তোমাকে জেলে ঢুকিয়ে দেবে। দণ্ড ন্যায় সংহিতাতে কিন্তু তারই প্রাবধান আছে। রাজদ্রোহ বন্ধ হয়েছে, দেশদ্রোহ বন্ধ হয়নি। দেশদ্রোহ রাজদ্রোহের সঙ্গে গুলিয়ে দিয়েছে। কিন্তু তুমি ভারতকে একটা শব্দে অপমান করছো, শ্রীলঙ্কার থেকে পিছিয়ে গেছে। স্বরূপ বাবু কিন্তু কালকেই অমিত শাহজিকে বলে তোমাকে জেলে ঢুকিয়ে দিতে পারে, তুমি জামিনও পাবে না। অতএব খুব সাবধানে কথা বলবে। আর দীপিকাদি, আপনি এই যে ছাগলের দ্বিতীয় সন্তান বলছেন, এটা কিন্তু ইলেকশন কমিশন বলে দিয়েছে যে নির্বাচনী সেটা তোমরা রাজনীতির লোক তো, কিন্তু দীপিকাদি ইলেকশন কমিশন নতুন করে গাইডলাইন জারি করেছে। গুঙ্গা, বেহেরা, ডিপ, ডাম, কুত্তা, ভেড়, হাকিরা বস্তু ব্যবহার করা যাবে না। মোটা ভাই ব্যবহার করলে কিচ্ছু করা যাবে না, গুজরাটে মোটা ভাইকে বড় ভাই বড় ভাইকে মোটা ভাই বলে সম্বোধন করা যায়। সম্মানজনক কথা, এটা সম্মানজনক কথা। উদ্দেশ্যে বলা হয়েছে তিনি গুজরাটি, যার উদ্দেশ্যে বলা হয়েছে তিনি গুজরাটি, যার উদ্দেশ্যে বলা হয়েছে তিনি গুজরাটি। লিপিকাদি ইলেকশন কমিশন বলে দিয়েছে সাবধান, প্রতি পদে পদে সাবধান। কারণ ইলেকশন কমিশনে এখন সরকারের কৌশিক ইলেকশন কমিশনে কমিশনার কে হবে? বিজেপির একটা সাধারণ সদস্য, কালকে স্বরূপ দাও হতে পারে, এটাই আইন হয়েছে। বিজেপি যাকে চাইবে তাকে ইলেকশন কমিশনার বসিয়ে দেবে, সেটা রাজ্যেও পারবে, কেন্দ্রেও পারবে। অতএব তুমি ওই 3 মাস করো না। হ্যাঁ, সরকার তো সেই তো সরকার হচ্ছে হীরকের রাজা ভগবান, হীরকের রাজা ভগবান। যা চাইবে মোদী, অমিত শাহ যা চাইবে তাই হবে। কিন্তু তারাও লিপিকাদি সাবধান, দণ্ড নয় সংহিতা সাবধান। রাষ্ট্রপতি সাইন করে দিয়েছে, রাষ্ট্রপতি সাইন করে দিয়েছে। অতএব কৌশিক জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো, দীপিকাদি জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো যে কোনো মুহূর্তে। মোদীর সমালোচনা মানে দেশের সমালোচনা, মোদীর সমালোচনা মানে দেশের সমালোচনা, মোদীর সমালোচনা মানে দেশের সমালোচনা। যারা ভাগ পেয়েছে তারা অমিত শাহকে, মোদীজিকে সমালোচনা করা মানে দেশের সমালোচনা। তাদের জেলে যেতে হবে, একদম যেতে হবে। মোদীজির সমালোচনা করা
দেওয়া যাবে না। না, তৌহিদ সাবধান, লিপিকাজি সাবধান। 2014 সালে 3টি আসন পেয়েছিল, 2014 সালে আপনাদের মোদি ভগবান, মোদি ঈশ্বর, মোদি রাজা ধীরাজ। একটু শুনুন, 2014 সালে বিজেপি জানি তো গরিবের কান্না শুনে বিজেপির মায়া লাগবে, গরিবের কান্না শুনে বিজেপির মায়া লাগবে, এটাই বাস্তব। গরিবের কান্না শুনে বিজেপির মায়া লাগবে, বিজেপির মায়া লাগবে, এটাই বাস্তব। মায়া লাগবে তো, গরিবের কান্নায় মায়া লাগবে, আমাদের জেলে পুড়ে মায়া লাগবে, আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত। মায়া চাই না, ভাত চাই, মায়া চাই না, ভাত চাই। ভাত নেই, বার্গার খাও লিপিকাজি, ভাত দিতে পারবে না, বার্গার খাও, বার্গার। গণতান্ত্রিক নিয়মটা মানতে হবে, আমাদের প্যানেল ডিসকাশন গণতান্ত্রিক নিয়ম মানতে হবে। আমি একদম শেষ প্রসঙ্গে আসছি, আলোচনার একদম শেষে চলে এসেছি। 282 আসন পেয়েছিল 2014 সালে ভারতীয় জনতা পার্টি, আর তার মধ্যে 3টে পেয়েছিল এ রাজ্যে। 2019 সালে 303টি আসন পেয়েছিল গোটা দেশে, আর এ রাজ্যে পেয়েছিল 18টি, বেড়েছে। এবারে মোট কতগুলি আসন পাবে এবং বাংলায় কতগুলো আসন পাবে সেটাই এই মুহূর্তে রাজ্য বিজেপির এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের বড় ফ্যাক্টর। কিন্তু তাদের উল্টো দিকে জোট বা মহাজোট যদি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে, নিজেদের মধ্যে একটা হয়ে যায়, তাহলে সত্যি সত্যি সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে বিজেপি নেতৃত্বের। কিন্তু আইএনডিআই এর জোটের মধ্যে ইউনিটিটা আছে তো। একটা ছোট্ট ঘটনার কথা বলি, গত পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদের নওদা ব্লকে বাম কংগ্রেস জোট কেদারচাঁদপুর পঞ্চায়েত দখল করেছিল, আর এবার সেখান থেকে 3জন প্রথমে, তারপরে আরো একজন সদস্য তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। দলত্যাগী দর্শক, আমি দর্শকদের জানাচ্ছি, বিষয়টা বুঝতে হবে। দলত্যাগী কংগ্রেস সদস্য পলাশ মণ্ডল তিনি যোগ দিলেন শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে। এবার তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল 7, সেটা বেড়ে হয়ে দাঁড়ালো 11, আর বিরুদ্ধে বাম কংগ্রেসের যারা বোর্ড গঠন করেছিল তাদের সদস্য সংখ্যা হয়ে গেল 7, অর্থাৎ সংখ্যালঘু হয়ে গেল তারা। কেদারচাঁদপুর পঞ্চায়েতে মোট আসন সংখ্যা হচ্ছে 18, সুতরাং বোর্ড গঠন করছে, মানে বোর্ড গঠনের পথে তৃণমূল কংগ্রেস। সুতরাং এই জায়গাটা, এই ছবিটা যদি রাজ্যে চলতে থাকে, সেক্ষেত্রে রাজ্যের নেতৃত্বের ভেতরে একটা অসন্তোষ তৈরি হবে নাকি? আমি ঠিক সেই জায়গাটা থেকে যাবো কৌশিক মাঝির কাছে 1 মিনিটের জন্য। আমি তো কৌশিকের কাছে যাবো। কৌশিক, হ্যাঁ যাবো। বিষয়টা হলো পশ্চিমবঙ্গের কংগ্রেসের আদর্শর কাছাকাছি তো তৃণমূল কংগ্রেস দলটা তো কংগ্রেস থেকেই তৈরি হয়েছে। এই কংগ্রেস যখন এই সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে করতে না পেরেছে, তখনই তো তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য যেহেতু সিপিএম এর সঙ্গে মিলিত হয়েছে, তাই কংগ্রেস মাইন্ডেড লোকেরা বা কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে কোনো জায়গায় সিপিএম এর সঙ্গে সংসার করতে গিয়ে তাদের প্রবলেম হচ্ছে, তার সেই জায়গায় অনেক কমফোর্টেবল হলো তৃণমূলের কংগ্রেসের সঙ্গে থাকা। সেই জায়গা থেকে অনেকটা তৃণমূল কংগ্রেস না চাইলেও কংগ্রেস থেকে জিতে বা কংগ্রেসী মনোভাবাপন্ন লোকেরা যদি আমাদের দলে চলে আসে, আমরা কি তাদেরকে তাড়িয়ে দেবো? আমরা তো সেই ঘটনাটা এতে বিজেপির আনন্দিত বা পুলকিত হওয়ার কিছু নেই, ঠিক আছে? এবং তারা কংগ্রেস করলেও আমাদের কোনো আপত্তি ছিল না। এবার বিষয়টা হলো লোকসভার নির্বাচন, এই লোকসভার নির্বাচনে স্বরূপদা আমি বলেই বলবে, তুমি সময় পাবে। বিষয়টা হলো এই রাজ্যে 2006 সালে সিপিএম 235 খানা সিট পেয়েছিল, এখন সিপিএম এই রাজ্যের বিধানসভায় 0। এবার বিষয়টা হলো এখন ভারতবর্ষে 303টে আসনে বিজেপি জিতে আছে বলে যে অহংকার করছো না, কালকে এই বিজেপি 100 তলায় নেমে যেতেই পারে, কারণ জনতা জনার্দন ভোট দিয়ে মানুষ কোথায় থাকবে এটা ঠিক করে। তাই অহংকার ভালো, কিন্তু অতি অহংকার ভালো নয়। এটাই বিজেপির ক্ষেত্রে এখন দেখা দিয়েছে, এই অহংকারের পতন হবেই। লিপিকা ঘোষ, আমি আগে জোটের বক্তব্যটা নিয়ে নিচ্ছি। লিপিকা ঘোষ, 1 মিনিট আনইন্টারাপ্টেড। লিপিকা শুনতে পাচ্ছি না আপনার কথা, মিউট হয়ে রয়েছে, মিউটেড।
আমি একটা কথা জিজ্ঞেস করি যে এতগুলো দল, তো এতগুলো একটা জাতীয়তাবাদী দল রয়েছে কংগ্রেস, এবং তার সঙ্গে এতগুলো আঞ্চলিক দল, তাদের প্রত্যেকের আলাদা আলাদা ইডিওলজি আছে, এবং এতগুলো দল একসাথে কাজ করতে গেলে তাদের মধ্যে একটু বোঝাপড়ার একটা জায়গা সময় লাগবে তৈরি হতে। কিন্তু একটা জিনিস বলুন তো, আজকে বিজেপি একটা দল, সেই দলে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাহুল সিনহার মধ্যে মিল আছে? জিজ্ঞেস করুন যে এই চারজন এক জায়গায় বসতে পারে কিনা, এক জায়গায় বসে একটা কাজ করতে পারে কিনা, যার জন্য আজকে কেন্দ্র থেকে দল নিয়ে এসে এবং কেন্দ্র অবজারভার দিয়ে ওখানে 5 জনকে কেন্দ্রীয় লোক নিয়ে এসে বসাতে হয়, জানে যে ওই 4 জনকে মেলানো যাবে না। আগে নিজেরা মিলুক, তারপরে এই এতগুলো ইডিওলজি দল, তাদের জোটটা কি হবে না হবে সেটা ভাবনা পরে ভাববো, আগে নিজেদের মধ্যে মিলান, এই 4 জনকে মেলাতে পারে কিনা, এক জায়গায় বসাতে পারে কিনা দেখুন। সময় আগে শেষ করেছেন স্বরূপ চট্টোপাধ্যায়, আপনার দেখুন, ব্যাপারটা হচ্ছে এরা তৃণমূলের একটু মানে প্রথমে ডিবেট শুরু করেছিল কৌশিক ছাঁট নেতা বলে, এবারে তৃণমূলে গেলে কেউ আর ছাঁট নেতা থাকে না। মানস ভূঁইয়া খুনের চার্জশিট পাচ্ছে, খুনের অভিযোগের, সেই তারপরে হলো কি আসামি জামিন অযোগ্য পরোয়ানা, যেটা হাইকোর্ট থেকে বেল পেল না, সে তৃণমূলে গেলে কিন্তু সব মিটে গেল। তো সুতরাং এগুলো তৃণমূলের স্বভাব, কি দেখি ওরা করে সেটা সবাই জানে। তো আলটিমেটলি কংগ্রেসের ছাড় নেতা ছিলেন না, প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। জোটের মধ্যে কোনো ঐক্য নেই এদের মধ্যে, এদের কে নেতা হবে, এমনকি কংগ্রেসেরও কে নেতা হবে। আজকে কংগ্রেস তৃণমূলের এখন আর চুরি চামারি নিয়ে বলবে না, আর কংগ্রেসের কে নেতা হবে সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ওখানে ঠিক করে দিচ্ছেন, রাহুল গান্ধী হবে না খাড়গেজি হবে, যেটা কিনা নিজেরাই মানছেন না, জোটের অন্য কোনো শরিক মানছেন না। আমাদের জোটে তো গণতান্ত্রিক পরিবেশ আছে, তোমাদের বিজেপি তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথাই বলা যায় না। বলা যায়, তার ফলে রাষ্ট্রপতি কেমন দেখতে, রাষ্ট্রপতি কেমন দেখতে, এগুলোর জন্য শো আছে। জোটের স্বাস্থ্য আমি সেই জায়গাটাতেই রয়েছি। আমি জোটের স্বাস্থ্য নিয়েই বলছিলাম। আমি একটা কথা বলে দিই, আমি বলতে যদিও লিপিকা বেরিয়ে গিয়েছেন তবুও আমি বলে যাচ্ছি, রাজ্য কংগ্রেসে 2005 সালে একটা ঘটনা মনে করছি, প্রণব মুখার্জির ধুতি খুলিয়ে দিয়েছিল সোমেন মিত্র। আশা করি শান্তনটা ভুলে যাননি। একটু আগে আরো কথা বলতে হয়, সেক্ষেত্রে প্রিয় সুব্রত আর সোমেনকে কোনোদিন এক আসনে বসানো যায়নি। এই ধরনের ইতিহাসগুলোকে জানতে হবে প্রদেশের নেত্রী হতে গেলে। আগে প্রদেশে এই ঘটনা ঘটেছিল এবং সেটা অরুণ দাসের টিকিট নিয়ে 2005 সালে অরুণ দাসের টিকিট নিয়ে প্রণব ধুতে খুলে দেওয়া হয়েছে, মারামারি হয়েছে প্রদেশে। প্রদেশ কত আজকে ঐক্য শেখালে ঘোড়ায় নয় কুত্তায় হাসবে। বেশ 45 সেকেন্ডে এই বক্তব্য শেষ করেছেন সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়। আমি এইবারে চলে আসবো জয়দেব ঘরের কাছে। জয়দেব, 1 মিনিট আপনার। না দেখুন, এটা বাস্তবতা এবং এটাই বিজেপির অ্যাডভান্টেজ। যখন খার্গেজিকে প্রধানমন্ত্রী মুখ হবার জন্য বা এনডি জোটের মুখ হবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবং তাকে অরবিন্দ কেজরিওয়াল সমর্থন করেন, কিন্তু শরদ পাওয়ার নিমরাজি, শরদ পাওয়ার চাইছেন না। তো এই সমস্ত ক্রাইসিস গুলো এনডি জোটকে আরে দিদি বলতে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। গণতন্ত্র তো মানে না, এখানেও মানে না। বলুন আপনাদের সমর্থনেই তো বলছি, ভালো ভালো কথা বলছি তো, বিজেপির পক্ষে বলছি, শুনুন না। 10 সেকেন্ড। তো সেই জায়গা থেকে এনডি জোটের ক্রাইসিস গুলোকে সর্টেড আউট করার জন্য কিন্তু আর একদম সময় নেই। এনডি জোটের বেশ কিছু ক্রাইসিস আছে এবং যে ক্রাইসিস গুলো স্টেট লেভেলে আরো প্রবল হবে, যেটা আপনি এক্ষুনি একটা উদাহরণ দিলেন। তো সেক্ষেত্রে এনারা যদি অর্গানাইজেশনাল ভোটটাকে নিয়ে আসতো, যে সামনে থেকে না প্রকাশ্যে এসে এদের জোটটাকে পরে আন্ডারস্ট্যান্ডিং করতে পারতো, যেটা আপনারা বহু প্রোগ্রাম করেছেন যে জোটটা ভোট পরবর্তীতে হলে হয়তো যদি আন্ডারস্ট্যান্ডিংটা থাকতো কিন্তু জোটটা পরবর্তীতে সামনে আসতো, তাহলে হয়তো বিজেপি কাউন্টার করার জায়গা পেত না। কিন্তু প্রতিটা ইন্টারভিউতে যেভাবে অমিত শাহ, নরেন্দ্র মোদী বারবার বলছে যে এদের ইডিওলজিগত ক্ল্যাশ থাকার সত্ত্বেও এরা একত্রে ভোট করছে শুধু ক্ষমতার লোভে, এবং এরা শুধুমাত্র টাকা পয়সার লোভে এবং দেশটাকে কুড়ে কুড়ে খাবার লোভে। এটার কিন্তু আনসার
সঠিকভাবে ইন্ডিজোট এখনো দিয়ে উঠতে পারছে না। যে সিপিআইএম কংগ্রেসের মধ্যে ইডিওলজিক্যাল ফারাক থাকা সত্ত্বেও তারা কি করে একসঙ্গে জোটে যায়, বা আরজেডির সঙ্গে জেডিইউ কি করে জোটে যায়, এই উত্তরটা কিন্তু ইন্ডিজোটকে খুব তাড়াতাড়ি মানুষকে বোঝাতে হবে, নইলে কিন্তু বিশ্বাসযোগ্য এই ইন্ডিজোট হয়ে উঠবে না। সময় আর খুব বেশি হাতে নেই, আমাদের আজকের আলোচনারও সময় একদম নেই, এই আর কথাটা নির্বাচনেরও বোধহয় আর খুব বেশি সময় হাতে নেই। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় এই মুহূর্তে বোধহয় নিজেদের ঘর গোছাচ্ছে যেমন বিজেপি, তেমনি মানে বিজেপি এবং তার সহযোগী দলগুলো এনডিএ জোট, ঠিক তেমনি ভাবে আইএনডিআই ও নিজেদের মধ্যে ঘর গোছানোর কাজটা শুরু করে দিয়েছেন। কিন্তু তার মধ্যে যদি এই ধরনের দু একটি ঘটনা ঘটতে থাকে, তাহলে কোথাও ওই লিপিকাদি যেরকম বললেন আর কি, রান্নাঘরে যেরকম বাসনপত্র এক জায়গায় থাকলে বেশ খানিকটা আওয়াজ টাওয়াজ হয়, ঠোকাঠুকি লাগে, সেই রকমটা ঠোকাঠুকি লাগতেও পারে হয়তো। সেই ঠোকাঠুকি কিংবা ঠোকাঠুকি নয়, সেই ছবির দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। নির্বাচনের আর খুব বেশি দেরি নেই, রণডঙ্কা বাজলো বলে। অনেক অনেক ধন্যবাদ জয়দেব ঘর, অনেক ধন্যবাদ কৌশিক মাঝি, অনেক ধন্যবাদ সুদীপ্তা রায় চৌধুরী মুখোপাধ্যায়, অনেক ধন্যবাদ দীপিকা ঘোষ, অনেক ধন্যবাদ স্বরূপ চট্টোপাধ্যায়কে আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত থাকবার জন্য। আসলে নির্বাচন অবশ্যই ক্ষমতা দখলের লড়াই, সুতরাং কেউ ক্ষমতা দখল করবার জন্য লড়ছেন না, শুধুমাত্র জনগণের সেবা করবার জন্য লড়ছেন, এরকমটা যদি শুনতে হয় তাহলে সেটাতে রাজনীতি কতটা আছে আর কতটা সমাজ সেবা রয়েছে সেই বিষয়ে সন্দেহ চলে আসতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে রাজনীতি, আর সেই রাজনীতিতে বিজেপি তার শক্তি আরো খানিকটা বাড়িয়ে নিতে চাইবে গোটা দেশ জুড়ে, এবং সেই দেশের মধ্যে এই 42টা আসন, 543-এর মধ্যে 42টা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মুহূর্তে বাংলা বিজেপির টার্গেট, আর সেটাই আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে পরিষ্কার হয়ে গিয়েছে। অমিত শাহ এবং জেপি নাড্ডা বাংলায় এসে বাংলার নেতৃত্বকে মোটামুটি ভাবে একটা রূপরেখা বুঝিয়ে দিয়েছেন, কোন পথে তাদের হাঁটতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে বিরোধীদেরও খানিকটা বোধহয় সতর্ক করে দিয়েছেন, তারাও হয়তো বেশ খানিকটা সতর্ক হয়ে যাবেন যে বিজেপি কিন্তু চুপচাপ বসে নেই, বাংলায় তারা 18টাকে বাড়িয়ে 35 করে নিতে চাইছে। মোকাবিলা করতে পারবে কি জোট? আর অন্যদিকে যোগেন্দ্র যাদব বা অন্যান্যরা যে ভারত জোড়ো অভিযান করতে চাইছেন পশ্চিমবঙ্গে, সেটা কতটা রাজ্যের শাসক দল এবং তার সহযোগী যে জোট সঙ্গীরা তাদের পক্ষে পজিটিভ একটা উত্তর এনে দেবে, সেদিকেও আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। আজকের হাইটক এই পর্যন্ত, নমস্কার।